বাংলাদেশে আগামী দিনে কোনো পাকিস্তানপন্থীও থাকবে না, কোনো ভারতপন্থীও থাকবে না। হাসিনা যদি আপনাকে নিয়ে জাহান্নাম পর্যন্ত যায়, তাহলে তার পিছন পিছন জাহান্নাম পর্যন্ত যাওয়া আপনার দায়িত্ব হইতে পারে না। যাদের জীবন মোটামুটি রিটায়ারমেন্টে চলে গেছে, তাদের হাতে জাতির আগামী 50 বছরের ভবিষ্যৎ দিলে জাতির উন্নতি হবে না। শিক্ষাঙ্গনকে সাধারণ ছাত্রদের জন্য মর্যাদাপূর্ণ অবস্থানে রাখতে গিয়ে যদি ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মসূচিতে ছাড় দিতে হয়, টার্গেটে ছাড় দিতে হয়, তাহলে আমরা সেই ছাড় দেওয়ার পক্ষে। আওয়ামী লীগের গত 16 বছরের শাসন ফ্যাসিবাদ ছিল, এই প্রশ্নে একমত হইতে হবে। এটা গণতন্ত্র ছিল, এটা গণতন্ত্র ছিল। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত স্বীকার না করবে যে সে ফ্যাসিবাদী শাসন প্রবর্তন করছে, ততদিন পর্যন্ত তাকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করা যাবে না। এই 16 বছরের ফ্যাসিবাদ কোন লোকাল ফ্যাসিবাদ ছিল না। আমরা 90 গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। এরশাদ তখন ক্ষমতায় ছিলেন, আর্মির জেনারেল ছিলেন, কিন্তু উনি কোনো বাইরের দেশের হয়ে এই দেশে ভূমিকা পালন করেন নাই। যখন এরশাদের পতন হলো, এরশাদ জেলে গিয়েছেন, জেলে থেকে উনি 5টা ইলেকশন জিতছেন। আজকে যখন হাসিনার পতন হলো, তখন শেখ হাসিনা এখন কোথায়? কেন উনি ভারতে? ওনার তো বাংলাদেশে থাকার কথা। তাহলে এই ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ। এই 16 বছরের ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ। এই দেশের তরুণ প্রজন্ম এই আধিপত্যবাদকে না বলেছে। বাংলাদেশে আগামী দিনে কোনো পাকিস্তানপন্থীও থাকবে না, কোনো ভারতপন্থীও থাকবে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই দেশে আমরা বাংলাদেশপন্থী, এই দেশে আমরা বাংলাদেশপন্থী। বাংলাদেশে তার গণতন্ত্র, তার অর্থনৈতিক উন্নয়ন, তার সমাজ বিনির্মাণ, তার রাষ্ট্র বিনির্মাণ, এটি হবে আমাদের রাজনৈতিক এজেন্ডা ইনশাআল্লাহ। জুলাইয়ের অভ্যুত্থান যদিও ছাত্রদের নেতৃত্বে হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, কিন্তু এই গণ অভ্যুত্থানে এই দেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ অংশগ্রহণ করেছে। এইখানে আওয়ামী লীগ বিরোধী এবং এই ফ্যাসিবাদী সিস্টেমের অংশ ছিল না এরকম সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। বিএনপি অংশগ্রহণ করেছে, জামাত ইসলাম অংশগ্রহণ করেছে, ছাত্র দল অংশগ্রহণ করেছে, ছাত্র শিবির অংশগ্রহণ করেছে। তাদের সবার এখানে কন্ট্রিবিউশন ছিল। আমাদের জাতীয় ঐক্যের জন্য এই কন্ট্রিবিউশনকে স্বীকার করতে হবে। যে সমস্ত ছাত্র নেতারা নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে উদারভাবে স্বীকার করতে হবে যে সমাজের সকল শ্রেণী এবং পেশার মানুষ যদি এই গণ অভ্যুত্থানে এগিয়ে না আসতো, তাহলে আমরা সফলতা পেতাম না। এমনকি আওয়ামী লীগের মধ্যেও যারা খুব বেশি খারাপ হয়ে যায় নাই, কিছুটা ভালো ছিল, তারাও শেষের দিকে গণ অভ্যুত্থানের পক্ষে নামছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বহু কারণে মানুষ আওয়ামী লীগ করে, মুক্তিযুদ্ধের কারণে করে, তার অন্যান্য সফিস্টিকেশনের কারণে করে, কিন্তু আপনার একটা পয়েন্ট থাকতে হবে যে কোন পয়েন্টে আপনি আপনার লয়ালটি উইথড্র করবেন। হাসিনা যদি আপনাকে নিয়ে জাহান্নাম পর্যন্ত যায়, তাহলে তার পিছন পিছন জাহান্নাম পর্যন্ত যাওয়া আপনার দায়িত্ব হইতে পারে না। কোন দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব হইতে পারে না। সকল নাগরিকের এই বার থাকতে হবে যে ঠিক আছে, আমি একটা রাজনৈতিক দলকে পছন্দ করি, কিন্তু কোন পর্যন্ত? তার চুরি, ডাকাতি, বদমাইশি যদি লিমিট ক্রস করে যায়, তাহলে সে রাজনৈতিক দল থেকে আমার যেই লয়ালটি সেটিকে উইথড্র করতে হবে। এই কথা আওয়ামী লীগের জন্য সত্য, এই কথা বিএনপির জন্য সত্য, এই কথা জামাত ইসলামের জন্য সত্য। আমার মস্তিষ্ককে, আমার লয়ালটিকে আমি সীমানাহীন ভাবে কারো কাছে ছেড়ে দিব না, ইনশাআল্লাহ। তাহলে জুলাইয়ের গণ অভ্যুত্থানে সকল রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন ছিল, এটি আমাদেরকে স্বীকার করতে হবে। জাতীয় ঐক্যের জন্য এটা আমার প্রয়োজন। আমরা যদি অল্প কিছু লোক যদি মনে করে যে না, জুলাইয়ের গণ অভ্যুত্থান আমি করেছি আর কেউ করে নাই, তাহলে তার মধ্যে দিয়ে আমাদের যে জাতীয় ঐক্য সেটা হবে না। মুক্তিযুদ্ধের পরে আমরা এই ভুলটাই করেছি। আমরা সবাই করি নাই, আওয়ামী লীগ করছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয়করণ করছে। এই কারণে মুক্তিযুদ্ধ কখনোই এই দেশের আপামর জনসাধারণের চেতনা হয়ে উঠতে পারে নাই। আজকে জুলাইয়ের অভ্যুত্থানের ক্ষেত্রে আমরা যেন সেটি না করি। জুলাইয়ের গণ অভ্যুত্থানে একটি বড় বৈশিষ্ট্য ছিল যে এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে, যারা গুলি খেয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের মধ্যে এই দেশের তরুণ প্রজন্মের সংখ্যা বেশি। তাদের বয়স
25, 30, 35, এটা হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে ওয়ান্ডারফুল জিনিস। আজকে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আমরা যদি সামনের দিকে যেতে চাই, তাহলে তরুণদের আমাদের জাতির বিনির্মাণের যে প্রক্রিয়া তার মধ্যে তার পার্টিসিপেশনকে নিশ্চিত করতে হবে। যে সমস্ত রাজনৈতিক দল এই তরুণদের আকাঙ্ক্ষাকে বুঝবেন না, তারা আগামী দিনে আওয়ামী লীগের মতোই হারায় যাবে। আজকে বিএনপি এবং জামাত ইসলাম বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দল, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা তরুণদের আপনাদের রাজনীতির মধ্যে আরো বেশি করে নেন। আপনাদের স্থায়ী কমিটির অন্তত 50% লোকের বয়স 50 নিচে হওয়া উচিত। যাদের জীবন মোটামুটি রিটায়ারমেন্টে চলে গেছে, তাদের হাতে জাতির আগামী 50 বছরের ভবিষ্যৎ দিলে জাতির উন্নতি। আর এক দল থেকে তরুণ নেওয়ার দরকার নাই, আপনার দল থেকেই নেন, কিন্তু তরুণদেরকে উঠায় নিয়ে আসে, তরুণদেরকে উঠায় নিয়ে আসে। তাইলে পরে আপনারা বুঝতে পারবেন যে তরুণদের পালস কি, তারা কি চায়, তারা কিভাবে চায়। এবং এই তরুণদের সাথে যদি এই পার্টিসিপেশন রাজনৈতিক দলগুলো করতে না পারেন, তাইলে পরে সামনের দিনে আপনারা আবার চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। আমরা এটা দেখতে চাই না যে পরের যে গণতান্ত্রিক সরকার আসবে সেই গণতান্ত্রিক সরকার আবার ফ্যাসিস্ট হবে। আমরা এটা দেখতে চাই না পরের যে সরকার আসবে সেই সরকারের বিপক্ষে এই দেশের তরুণ প্রজন্মকে আবার রাস্তায় নামতে হবে। এই রিপিটেশন আমরা দেখতে চাই না, বরং আমরা দেখতে চাই যে আমরা একটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব, যেখানে যেই দল সরকারে যাবে এবং যেই দল বিরোধী দলে থাকবে তারা একে অপরকে শ্রদ্ধা করবে। আমরা দেখতে চাই যে পার্লামেন্টে দাঁড়িয়ে তারা গঠনমূলক বিতর্ক করে। আমরা দেখতে চাই যে তারা এই দেশের জনগণের কাছে যান, তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে। আমাদের ছাত্র রাজনীতির মডিফিকেশন দরকার। ছাত্রলীগ যে রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করেছে, ছাত্র রাজনীতি যদি সেই জায়গায় থাকে, তাহলে এই ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকার কোনো প্রয়োজন নাই। যদি আমি নিজেও ছাত্র রাজনীতি করে এসেছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির যে ফর্ম আমাদের দেশে আছে, এই ছাত্র রাজনীতি আমাদের কোনো উপকার করে না। যদি ছাত্র রাজনীতি থাকে, তাহলে সেই ছাত্র রাজনীতিকে যথেষ্ট পরিমাণ পরিবর্তিত হতে হবে। আমি শুধু ছাত্র শিবিরকে ইন্ডিকেট করতেছি না, ছাত্র শিবির অনেক ভালো রাজনীতি করে, কিন্তু আমি যখন ছাত্র রাজনীতির কথা বলবো, দ্যাট শুড বি দ্য সিস্টেম। ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির সহ যারা বিশ্ববিদ্যালয়ে আছে, তাদের সবাই মিলে যে সিস্টেম, সেই সিস্টেম এই দেশের সাধারণ ছাত্রদের জন্য কমফোর্টেবল হতে হবে। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে, আপনি তাকে ফিজিক্যালি টর্চার করতেছেন, এইটা কোন সভ্যতার সীমানার মধ্যে পড়তে পারে না। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে গেস্ট রুমে নিয়ে র‍্যাগ দেওয়া হবে, টর্চার করা হবে, এটা অসভ্যতা, এটা অসভ্যতা। বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র ভর্তি পরীক্ষা দিয়ে তার যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছে, হলের একটা সিটের জন্য তাকে ছাত্র নেতার পিছন পিছন ঘুরতে হবে, এটা কোনো নিয়ম হইতে পারে না। সাদিকের পিছনে ঘোরার প্রয়োজন নেই। আমরা ছাত্র শিবিরকে এই পর্যায়ে কখনোই দেখতে চাই না। আমরা বাংলাদেশের কোন ছাত্র সংগঠনকে এই পর্যায়ে দেখতে চাই না। এই দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে, শিক্ষাঙ্গনকে সাধারণ ছাত্রদের জন্য মর্যাদাপূর্ণ অবস্থানে রাখতে গিয়ে যদি ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মসূচিতে ছাড় দিতে হয়, টার্গেটে ছাড় দিতে হয়, তাহলে আমরা সেই ছাড় দেওয়ার পক্ষে। আমাদের কোনো হেজিটেশন থাকা উচিত না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখলদারিত্ব কইরা নিজের বীরত্ব দেখানোর জায়গা না। বীরত্ব দেখানোর জায়গা হচ্ছে আধিপত্য বিরোধী জায়গা। আধিপত্যবাদের বিপক্ষে যখন সংগ্রাম করব, আপনারা সেইখানে বীরত্ব দেখাবেন ইনশাআল্লাহ। নিজের দেশের নিজের ছাত্রদের উপরে এই বীরত্ব দেখানো ছাত্র রাজনীতির কর্তব্য না। তাহলে জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা একটা অসাধারণ পরিবেশ দেখেছি। কোন ছাত্র নির্যাতন নিপীড়নের শিকার না, নিষ্পেষণের শিকার না। ছাত্র রাজনীতির পরিবর্তনের পাশাপাশি আমাদের আগামী দিনে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। আমাদের স্কুল পর্যায়ে, প্রাইমারি স্কুল এবং হাই স্কুল পর্যায়ে পাঠ্যপুস্তক, তার কর্মসূচি, পরীক্ষা পদ্ধতি নিয়ে অনেক কথা হচ্ছে।
আমরা সরকারকে অনুরোধ করব, বর্তমান সরকার এবং এরপরে যে সরকার আসবে সেখানে আমাদের একটা বড় রাজনৈতিক এজেন্ডা হওয়া উচিত যে আমাদের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যপুস্তকের পরিবর্তন প্রয়োজন, আমাদের পরীক্ষা পদ্ধতির মধ্যে পরিবর্তন প্রয়োজন। আমি বহু ছাত্রের সাথে কথা বলছি, এখনকার পরীক্ষা পদ্ধতি নিয়ে এটা কোনো পরীক্ষা পদ্ধতিই না, এটা কোনো পরীক্ষা পদ্ধতিই না। সৃজনশীল প্রশ্ন একাডেমিকলি ঠিক আছে, কিন্তু আপনি যদি তাকে প্রপারলি বাস্তবায়ন না করেন তাহলে এটা কোনো কাজের জিনিস না। যেমন ধরেন আপনি একাডেমিকলি লিখলেন সেকুলারিজম মানে হলো অসাম্প্রদায়িকতা, যে কোনো ধর্মের মানুষ আরেকজনের ধর্মকে হচ্ছে আপনার অফেন্ড করবে না, সেটা তো ঠিকই আছে, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি যেটা করেন সেটা হলো ইসলামোফোবিয়া। তাহলে আপনি যখন নাম দিচ্ছেন সৃজনশীল, টেক্সট বুক ডেফিনেশন ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গায় এটা না আগেরটাও হইতেছে না পরেরটাও হইতেছে। কাজে আমাদের পাঠ্যপুস্তক এবং পরীক্ষা পদ্ধতির এই পরিবর্তন প্রয়োজন, এবং এই দেশের ছাত্র সমাজের একটা প্রধানতম রাজনৈতিক কর্মসূচি হওয়া উচিত যে শিক্ষায় জিডিপির বরাদ্দ বাড়ানো। উন্নত দেশে আমাদের দেশ থেকে প্রচুর ছাত্র পড়াশোনা করার জন্য যায়, এটা ইন্ডিয়া থেকে যায়, এটা চায়না থেকে যায়, আমাদের বাংলাদেশ থেকে যায়, মিডল ইস্টের অনেক কান্ট্রি থেকে যায়। এটাকে আমরা কখনো কখনো ব্রেইন ড্রেইন বলি, এটাকে সমালোচনা করি, কিন্তু এটা ভালো দিক একদিকে, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের ছাত্ররা যাচ্ছে। কিন্তু আবার একই সাথে এটি প্রয়োজন যে আমরা যদি একটা শক্তিশালী অর্থনৈতিক উন্নয়ন করতে চাই, যে এই ছাত্রদের একটা অংশ আমাদের দেশে ফেরত আসবে এবং তারা এখানে কাজ করবে। এটিকে যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে তাদের ফেরত আসার জায়গাটা আমাদের ঠিক করে দিতে হবে। আমরা রিসেন্ট হিস্ট্রিতে দেখেছি যে সমস্ত দেশ অর্থনৈতিক উন্নয়নের দিকে গেছে, তারা বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে যাতে করে তার দেশের এই হাইলি এডুকেটেড এবং ট্রেইন লোকেরা দেশে ফিরতে পারে। চায়না 2008 সালে একটা ট্যালেন্ট হান্ট কর্মসূচি নিয়েছে এবং তার টার্গেট ছিল যে ফিউ থাউজেন্ড, প্রায় 6-7 হাজার যারা বাইরে থেকে পিএইচডি করছে, পড়াশোনা করছে, তারা হচ্ছে এই কর্মসূচির অধীনে দেশে ফিরে এসেছে। ইন্ডিয়া রিসেন্টলি একই রকম একটি প্রজেক্ট নিয়েছে। আমরা এই সরকারকে দাবি জানাবো ছাত্রদের পক্ষ থেকে, তরুণদের পক্ষ থেকে, যেন তারা একটা 36 জুলাই ট্যালেন্ট হান্ট কর্মসূচি ঘোষণা করে। যারা আওয়ামী লীগের সময়ে রেজাল্ট ভালো করছে কিন্তু রাজনৈতিক অপারেশনের কারণে ভালো জায়গায় নিয়োগ পায় নাই, যারা ডেপ্রাইভড হয়েছে, যারা দেশ ছেড়ে গেছে, যারা এখন মনে করতেছে যে এই দেশে আমি ফেরত আসবো কি আসবো না, আমরা তাদেরকে অনুরোধ করব যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনার প্রতি সম্মান জানায় যেন তারা দেশে ফিরে আসে। আর সরকারকে আমরা অনুরোধ করব তারা যেন তাদেরকে ফেরত আনার জন্য একটা ট্যালেন্ট হান্ট কর্মসূচি তারা শুরু করে।